বর্তমান পরিস্থিতি চলছে, সেটার পেছনে কি কারণ মনে হয়, বা এটা আপনার বক্তব্য কি? না, বক্তব্য কি ধরি, আমি ভাইয়ের একটা কথা থেকে শুরু করি। যে কথাটা পার্লামেন্টে বলা হয়েছে যে ফখরুল ইসলাম আলমগীরের যে ইসলাম সেটা ইসলাম নয়, জামাত ইসলামের ইসলাম ইসলাম নয়, আর ইসলামী ব্যাংকের ইসলাম ইসলাম নয়। আমি স্রেফ যদি রসিকতাও ধরি, আপনি আসেন রসিকতা অথবা সিরিয়াস, আপনি যেটাই ধরেন, ইসলামের সাথে তো ইনফ্যাক্ট এই নামগুলোর কোনো সম্পর্ক নাই। সেই হিসেবে স্বরাষ্ট্র একটা সুন্দর সত্য কথা বলেছেন। আমি এর সাথে একটা জিনিস খালি অ্যাড করে দিব, এটার সাথে অ্যাড করবো এরকম, বাংলাদেশের গণতন্ত্র কিন্তু গণতন্ত্র নয়। বাংলাদেশের গণতন্ত্র কি? গণতন্ত্র হলো মেজরিটি লোকের যে ওপিনিয়ন সেটাকে অ্যাকসেপ্ট করার নাম গণতন্ত্র। বাংলাদেশে সেটাকে উপেক্ষা করার নাম গণতন্ত্র। গণভোটে 69% লোকে ভোট দিছে, সেটাকে আপনি উপেক্ষা করছেন, এটার নাম গণতন্ত্র। এই উপেক্ষা করে আপনি যদি পার্লামেন্টে গিয়ে কথা বলতে যান, হু উইল লিসন টু ইউ? আলাপ করতে পারেন। এটা হলো গায়ে যখন জোর থাকে তখন নানান ভঙ্গিমায় বলা যায়। আমি আবারও বলছি, বাংলাদেশের গণতন্ত্র গণতন্ত্র নয়, কারণ 69% লোক ভোট দিচ্ছে, সেটাকে আপনারা উপেক্ষা করছেন। আপনি গণতন্ত্র মানবেন না, আপনি ওপিনিয়ন দিচ্ছেন। সেকেন্ড থিং আসি, টাকা তসরুফ। ইসলামী ব্যাংকের আলটিমেটলি তার টাকা তসরুফ। সেটা কি বলছেন? 2 ধাপে 11,000 কোটি টাকা করে ব্যয় করা হয়েছে। কি খাতে? RDS, রুরাল ডেভেলপমেন্ট স্কিম, এর নামে টাকা দেওয়া হয়েছে প্রথম এক ধাপে। এটা আগস্টের আগে, অভ্যুত্থানের আগে। কি 10,000 টাকা করে ঋণ টিন দিয়ে, এবং পরে আবার সেটা মৌকুব করে দিয়েছে। দ্যাট ইজ টাকাটা তাদেরকে দান খয়রাত করছে। কি জন্যে? বেহেস্ত বাবা, ভোট দিবা। আবার 5 আগস্টের পরে এই ইলেকশন আগ পর্যন্ত আবার 11,000 কোটি টাকা দিছে, ভোট দিবা। আমি এই বক্তব্যটাকে যদি সত্যি ধরে নিই, অফকোর্স যদি এটা হয়ে থাকে সেটার বিচার করা উচিত, তদন্ত করা উচিত, যেটা জামাত ইসলামকে ইঙ্গিত করে বলা হয়েছে। এবং জামাত ইসলামের আমির বীর দর্পে বলেছে, আপনারা ওভাবে বলছেন কেন? বলেন জামাত ইসলাম করেছে। নাম বলেনি, নাম বলেছেন যে নাম বলেন, তারপর বলছেন নাম বলতে। জি, তো আপনি যখন খুব সত্যবাদী, খুব স্ট্রেট ফরওয়ার্ড হবেন, আপনার কাছে যদি প্রমাণ থাকে, এভিডেন্স থাকে, আপনি এইভাবে বলবেন। সব জায়গায় চলে না। আপনারা যে আমি গণতন্ত্র নাই বললাম, সে পর্যন্ত তো পার হয়ে গেলেন জনগণকে ধোকা দিয়ে, সেটা ঠিক আছে। কিন্তু আমির ইসলাম, জামাতের আমির এটাও বলছে, আমি তাদের কথোপকথন বলছি, এটাও বলছে শ্বেতপত্র প্রকাশ করেন, আমি অ্যাবসোলুট চ্যালেঞ্জ করছি, এটা সে বলেছে। এবং তদন্ত করতে বলেছে, তাই না? বলছে একই কথা আবুল বারাকাত বলেছিলেন, যে ইসলামী ব্যাংকের ফান্ডিং করে জঙ্গিদের। পরিষ্কার উনি ওইভাবে বলছেন, জঙ্গিদের। আর দাড়ি কমা সেমিলিক্লোন যখন দিতেন, এটা তখন মনে হয় আমার মতো, আমি যখন হোস্টেলে পড়তাম, আমার বাপের কাছে চিঠি লিখতাম, 540 টাকা 70 পয়সা লাগবে। তা আমার বাপ মনে করতো বিষয়টা চূড়ান্ত, এত একুরেট হিসাব করে আমার ছেলে পাঠাইছে। আর যদি রাউন্ড ফিগার পাঠাইতাম তাহলে প্রশ্ন করতো, তখন ফ্যাকশন নাই কেন একেবারে। তো উনি সেটা করছেন, উনি ওটা করছেন, উনি কৌশল এই দেশের লোকেরে বুঝাইছেন। এটা সাধারণ লোকেরে বুঝানো যায় যে পারে। আপনাকে যখন কাস্টডিতে নেওয়া হয়েছে তখন কিন্তু বলা হয়েছে, সমস্ত মিডিয়া, আপনারা মিডিয়া, আপনারা লিখছেন বিশ্ববিদ্যালয় অর্থনীতির প্রফেসরকে জেলখানা নিচ্ছে। একবারও বলেননি ফান্ডিং তসরুফ করছে, জনতা ব্যাংক তসরুফ করছে, এইসব। আমি চ্যালেঞ্জ করে দিলাম, আপনি দেখান একটা পত্রিকা, কেউ লেখেননি, ইউনিভার্সিটির শিক্ষক। আর এইরকম বেলা একটা ঘটনা ঘটলে পরে, তাহলে তখন ওই ব্যক্তি এটা করছেন, উনি মাদ্রাসার বা অমুক, হুইচ ইজ ভেরি পেইনফুল। আপনি যখনই কেলেঙ্কারি কথা ধরবেন, অফকোর্স আপনি আসেন শেয়ার বাজারের কেলেঙ্কারি, আসেন পার্লামেন্টে আলোচনা করেন, উই ওয়ান্ট টু সি ইট। পার্লামেন্টে আলোচনা করেন, সোনালী ব্যাংক কেলেঙ্কারি, জনতা ব্যাংক কেলেঙ্কারি, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি, বেসিক ব্যাংকের কেলেঙ্কারি, কি এগুলি মাপ? অফকোর্স ইসলামী ব্যাংকে যারা করছে তারা যদি এটা করে থাকে, এদের যেভাবে অ্যাকশন নেবেন একই কায়দায় এই বিষয়গুলো পার্লামেন্টে আসতে হবে। যদি বলেন বিরোধী দল আনবে, কেন? সরকারি দল এনেছেন, এইগুলো সরকারি দল আনবেন। এটা বাংলাদেশ, এটা আমার সকলের দেশ, জনগণ এই দেশের মালিক বলতেছেন আপনারা, জনগণকে উপেক্ষা করবেন না। আমি আবারও বলছি, আওয়ামী লীগ যেভাবে দেশ চালাইছে, শেখ হাসিনা মাইনাস শেখ হাসিনা, আওয়ামী লীগ যদি শক্তিশালীর দিক থেকে ধরি, শুধু হাসিনা বাদ দিয়া আজকে যদি যে আওয়ামী লীগ সাজবে বাজারে, সেই আওয়ামী লীগ, ওই হাসিনা সহ আওয়ামী লীগ যে ক্ষমতা রাখে, হাসিনা বিহীন আওয়ামী লীগ তার 50 ভাগের 1 ভাগ ক্ষমতা রাখে না। এটা মাথায় রাখতে হবে। তো একইভাবে আপনাদেরকেও সেই চিন্তা করতে হবে। আপনারা এই শেয়ার বাজার কেলেঙ্কারি, সোনালী, জনতা ব্যাংকের কেলেঙ্কারি, বেসিক ব্যাংক কেলেঙ্কারি আলাপ করেন, আমরা দেখতে চাই আপনারা আলাপ করেন। এইবার আসেন,
জঙ্গিদের ফান্ডিং করা বলা হইতো, যেটা বললাম আবুল বারাকাত সাহেব বলছেন, শফিক সাহেব মানে আমির সাহেব এটাও বলছে আপনারা দ্বিতীয় বারাকাত হইয়েন না। মানে উনিও বলছেন জঙ্গি। আমি আমি সবারটাই আমি গ্রহণ করি যে ঠিক আছে, স্বরাষ্ট্রমন্ত্রী কারেক্ট যদি হয়ে থাকে আপনি শ্বেতপত্র দেন এবং বিচারে যান। আমরা এই আলাপ শুনতে রাজি না। আগে বিগত সরকার টাকা তসরুপ করে গেছে, শুধু আলাপ, এই আলাপ মাঠে গ্রামে গঞ্জে আপনাদের আগে করে, আপনাদের আগে, আপনার ক্ষমতায় আসার আগেও, ইভেন দেশে আসার আগেও মানুষ করতেছিল। তো আপনার তো একই আলাপ করতেছেন, এইটা তসরুপ হয়েছে, ওইটা তো, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? আপনি পার্টিকুলার ইসলাম ব্যাংক নিয়ে দিয়েছেন। এখন আসেন, ইসলাম ব্যাংক নিয়ে আরো একটা কথা বলছে, এটা নাকি জামাতের ব্যাংক নাম্বার 1। আবার বলছেন যে অনেক আছে গ্রাহক, যারা জামাতের বহু লোক আছে গ্রাহক সেজে আন্দোলন করতেছে। এটা আমি একটু ক্লিয়ার করে দিই। প্রথমত আসেন, একটা ব্যাংক যখন হইল 10টা লোক উদ্যোগ নেয়, 10 লাখ লোকে তো আর উদ্যোগ নেয় না, 10টা লোকে উদ্যোগ নিল। এই 10টা লোক যদি জামাতের হয়ে থাকে অপরাধ তো নাই, উদ্যোগ নিয়ে আপনি একটা ব্যাংক করতে পারেন না। তবে হ্যাঁ, এই ব্যাংক হওয়ার পর আলটিমেটলি জামাত যারা করে না তারাও গ্রাহক আছে, তবে জামাতের গ্রাহকের সংখ্যা বেশি, অর্থাৎ জামাত যারা করে বেশি। কেন? এটা সুদবিহীন, এটা কি ইসলামী কায়দায় দিব, আপনি বলতে পারেন। এটা বলছে, এটা আমি অস্বীকার করতেছি না, বলছে। বললে কি, এটা বললে কি অপরাধ হয়েছে? অপরাধ তো হয় নাই। এক, আর ওই 5জন জামাতের লোক নিয়ে যাচ্ছে ইসলাম ব্যাংকটা করে ফেললো, এটা জামাতের ব্যাংক হবে? কেন হবে? দুইটা আপনার এক্সাম্পল দিব। একটা এক্সাম্পলে যদি আপনি আইনের ভাষায় আসেন, আইনের ভাষায় কিন্তু একই লোক, একই ব্যক্তি দুইটা বিচার করে। যেমন ঢাকার জেলা জজ, ডিস্ট্রিক্ট সেশন অ্যান্ড ডিস্ট্রিক্ট জাজ বলা হয় তাকে। উনি যখন ক্রিমিনাল কেসের বিচার করেন তখন তাকে বলা হয় সেশন জাজ, এটা জেনে রেখেন, তখন তাকে বলে সেশন জাজ। যখন উনি দেওয়ানি মামলা, জমি জমার মামলাটা শুনেন তখন তাকে বলা হয় জেলা জজ। তাহলে ব্যক্তি কিন্তু এক। একইভাবে ইসলামী ব্যাংকের গ্রাহক যদি জামাতে ইসলামের সদস্য হন, সে তো এখন গ্রাহক হিসাবে আন্দোলন করতেছে, ওই ব্যাংকের গ্রাহক, ওই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার। অপরাধটা কোথায়? আপনারা বানাচ্ছেন এটা জামাতি ব্যাংক। মানে জামাতি ব্যাংক মানে কি? 1 নম্বর, তারা কি ব্যাংক করতে পারবে না? 2 নম্বর আসেন, যদি তাই বলেন যে জামাতে করছে বইলা বা একটা দলের লোক করলেই হয়, তাহলে আপনি তো শেরিনা হোটেলের দিকে তাকান, এটা কি বিএনপির হোটেল? আপনি ঢাকা ব্যাংকের দিকে তাকান, এটা কি বিএনপির ব্যাংক? অফকোর্স নট। বাট শেরিনা হোটেলের মালিক বিএনপি করেন, ঢাকা ব্যাংকের মালিক বিএনপির এমপি। ডাজ ইট মিন যে এটা বিএনপির ব্যাংক? আবার উল্টা দিকে আসেন, 3 জন এমপি মিলে উদ্যোগ নিয়ে যদি একটা ব্যাংক করে, তাতেই অসুবিধাটা কোথায়? আবার বলতেছেন আপনারা কি যে দলীয় লোক সব ওই ব্যাংকে ঢুকাইছে, সেখানেই বা অপরাধ কোথায়? আমি যে জেলা পরিষদের চেয়ারম্যান দিলাম, আমি যে পৌরসভার চেয়ারম্যান দিলাম, প্রশাসক দিলাম, কোত্থেকে দিলাম? কোত্থেকে দিলাম? তারা তো নিজস্ব, নিজেরা বানাইয়া নিজেরা তো করতেছে, নিজেদের লোককে প্রোভাইড করতেছে। আপনারা কোনটা করতেছেন? আমি ভাই যুক্তি দিচ্ছি, তার মানে এতে কিছু আসে যায় না। একই ব্যক্তি জামাতও করতে পারেন এবং গ্রাহকও হতে পারেন। এখন তার আন্দোলন হবে গ্রাহক হিসেবে, নট জামাতি হিসেবে। কতগুলা যৌক্তিক কথা বলতে হবে। সুতরাং আমরা যেটা বলতে চাচ্ছি যে শ্বেতপত্র প্রকাশ করুন, 1। 2, অবশ্যই যদি এই টাকা ইলেকশনের নামে টাকা নিয়ে দিয়ে দেওয়া হয়, সেইটার জন্য অবশ্যই বিচার করতে হবে, কোনো ছাড় নাই। কারণ আমার দেশ বাংলাদেশ, টাকাটা দেশের সকল জনগণের। একইভাবে আমি আবার রিপিট করছি, শেয়ার বাজার কেলেঙ্কারি, সোনালী ব্যাংক কেলেঙ্কারি, জনতা ব্যাংক কেলেঙ্কারি, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি, বেসিক ব্যাংক কেলেঙ্কারি, যা আছে সবগুলা পার্লামেন্টে উত্থাপন করে আপনার অ্যাকশন নেন। শুধু মন মতো যেটা আপনার ভালো লাগবে সেইটা করবেন। সেটা আরো একটা কথা বলবেন, যেটা আমি আবারও বলছি, বাংলাদেশের গণতন্ত্র না। কারণ আপনারা জনগণের 69% লোকে যে ভোট দিছে সেটাকে উপেক্ষা করে আপনারা তাহলে গণতান্ত্রিক দল? বাংলাদেশের গণতন্ত্র না। সুতরাং মাথা আগে ঠিক করেন, আগে নিজেরা স্বচ্ছ হন, তারপরে অন্যকে ধরেন। আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, রাজাকি ভাইয়ের কাছে আসতে চাই। রাজাকি ভাই, একটার পর একটা ঘটনা চলে আসে আর পিছনের ঘটনাগুলো চাপা পড়ে যায়, আমরা ভুলে যাই, নতুন কিছু নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। কিন্তু সম্প্রতি আমরা দেখছি যে সীমান্ত এলাকায় পৌঁছিন অনেকের ঘটনা অনেক দিন ধরেই চলছে, সেটা চেষ্টা করছে এবং বলছে যে বাংলাদেশ ভারতের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা একটা চাপে বা টানাপোড়েনের জায়গায় এসে পৌঁছেছে। আপনি কি মনে করছেন আসলে যে এই জায়গা থেকে উত্তরণের পথ কি?
আচ্ছা, এই জায়গাটা বলি তার আগে একটু সংক্ষিপ্ত একটু জিনিস অ্যাড করি। আমরা দেখেন এই যে কতগুলো খুনের কথা বললো, 605টা খুন। দেখেন এই খুনের বিষয়, খুন, ধর্ষণ, যা কিছু হোক, এর সাথে কিন্তু বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইনভলভমেন্ট সবচেয়ে বেশি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী খুব চৌকস, আমরা জানি তার ইতিহাস, তার ব্যাকগ্রাউন্ড আমরা জানি। উনি একজন মেধাবী ছাত্র ছিলেন, আইনে লেখাপড়া করছেন, উনি বিসিএস ক্যাডার ছিলেন, উনি বেগম খালেদা জিয়ার এপিএস ছিলেন, উনি এর আগে প্রতিমন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এখন উনি স্বরাষ্ট্রমন্ত্রী। তার যোগ্যতার মাপকাঠি অসাধারণ এবং অসম্ভব সুন্দর আমি বলবো। পাশাপাশি খুব খারাপ লাগে যখন এই ইসলামী ব্যাংক নিয়ে যে কথাগুলো বলছে, উনি যেভাবে জোরালো কণ্ঠে পার্লামেন্টে বলেছেন, তারপরে উনি বলেছেন যে আইনমন্ত্রী বলবেন এই বিষয়ে, কিন্তু মূলত টোটাল সাবজেক্টটাই ছিল আইনমন্ত্রী না, অর্থমন্ত্রী। টোটাল সাবজেক্টটাই ছিল অর্থমন্ত্রীর। উনি সবচেয়ে ভালো জানেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলায় অপরাধ হয়েছে একবারও আমি বলছি না, কারণ তিনি চৌকস বলতে পারেন। পরবর্তীকালে যদি অর্থমন্ত্রী কিছু বলছেন, তার আগে উনি সব বলেই দিছেন। বিষয়টা কেন বলছি, পার্লামেন্টে খুব জোরালো কণ্ঠে আপনার তো এই আলোচনাগুলো করা দরকার। খুন হচ্ছে কেন, এত ধর্ষণ হচ্ছে কেন, কই আপনার সাবজেক্টে তো আপনি নাই, হুইচ ইজ ভেরি পেইনফুল। কথাটা কেন বললাম, এই যে আতিয়ার রহমান আমার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল, ওনার যখন ব্যাংকের কেলেঙ্কারি, তখন উনি বাজুসের উপর একটা আর্টিকেল লিখছিলেন বাংলাদেশ জুয়েলারি সমিতির উপরে, মানে এই যে টাকা, ঋণ টিন ইত্যাদি নিয়ে খুব প্রশংসা করে লিখছেন। তখন আমার কাছে কষ্ট হয়েছে, তোমার নিজের ব্যাংকের টাকাগুলো চলে গেল কোনো, তার উপরে একটা আর্টিকেল লেখো। আমি তখনও তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিছিলাম, আপনি লেখেন, পারেন নাই লিখতে, আপনি লেখেন না, আপনার দোষ নাই, অন্যের উপর দোষ দিয়েই লেখেন, আপনি পারেন নাই। এটা হলো আমাদের সবচেয়ে বড় ইয়ের জায়গা, ঘাটতির জায়গা। যার যেটা সাবজেক্ট সেইটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এখন আসেন আপনি যেটা সীমান্তের কথা বললেন, সীমান্তের কথা আমরা কি দেখছি, প্রফেসর ইউনূস ক্ষমতা আসার পরই আমরা শুনতে থাকলাম এই যে বাংলাদেশে আমরা একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার দেখতে চাই। দায়িত্বশীল সবাই বলেছেন, প্রতিবেশী দেশ বলেন, অন্যান্য দেশ বলেন। তার মানে কি গণতান্ত্রিক সরকার আসলে সব ঠিক হয়ে যাবে, বিষয়টা এরকম। এখন আসেন, যখন ইউনূস সাহেব ক্ষমতায় ছিলেন, তখন ওই 5ই আগস্টের পর থেকে কিন্তু আমরা অ্যাটলিস্ট দৃশ্যমান যেটা, সেটা আমাদের কাছে ছিল ভিসা জটিলতা। ভিসা আমাদের মোটামুটি বন্ধ হয়ে গেল। পায় না যে তা না, নানান ভাবে নানান গ্রাউন্ড দিয়া এটার কি বলে চিকিৎসা নামে অমুক নামে যাচ্ছে, খুব বেগ পাই। আমরা ভাবলাম নির্বাচিত সরকার আসলে সব ঠিক হয়ে যাবে। আসলো নির্বাচিত সরকার, সেটা তো ঠিক হইলই না, তার সাথে যুক্ত হলো পুশিন। এটা কিন্তু ইউনূস সরকারের সময় হয় নাই, কিন্তু এই নির্বাচিত সরকার আসার পর পুশিন যুক্ত হইল। এখন পুশিন বিষয়টা তখনও হয়েছে, তখন যাই হোক, সেই আমল থেকে চলছে। কিন্তু ইনফ্যাক্ট এটা হইলো ভারতের আভ্যন্তরীণ রাজনৈতিক একটা বিষয়, যে তারা তাদের এটা ইশতেহারে আছে, যারা এই দেশি না তাদেরকে তারা বের করবে। এটা তাদের, যেমন তারা কিছু ভোটার বাদ করছে, 90 লক্ষ ভোটার, এটা মনে করেন তাদের একেবারেই ইন্টারনাল, এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। কিন্তু সম্প্রতি একটা কথা আসছে যে 4,000 লোক নাকি পুশ ইন করছে অলরেডি, এই ধরনের 5,000 লোক অলরেডি পুশ ইন করছে। এই কথাটা বলছে ওই পার থেকে ওই সরকার, কিন্তু আমরা এখান থেকে আমরা কোনো নিউজ পাই নাই, কোনো পত্রিকায় ওদের কোনো নিউজ হয় নাই যে 5,000 লোক পুশ ইন করছে। তাহলে এটা কি আদৌ সত্য নাকি সত্য না? যদি সত্য না হয়ে থাকে, সত্য হলে তো পত্রিকায় লিখতো। আমাদের কাছে কোনো খবর নেই, আপনাদের কাছে কোনো খবর নেই, তার মানে এটা হয়তো আদৌ হয় নাই। এটা এমন হতে পারে যে তাদের আগামী লোকসভা পর্যন্ত, নির্বাচন পর্যন্ত এটা চলমান থাকবে, কারণ তাদের এটা ইশতেহারের মধ্যে আছে যে যারা মানে নাগরিক নয়, কিন্তু থাকার যে ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার বাইরে যারা থাকবে। অমিত শাহ বলেছেন যে 1 কোটি মুসলমানকে বাংলাদেশে পাঠিয়ে তারা, এটা তাদের আভ্যন্তরীণ সিদ্ধান্ত। সুতরাং সেই বিষয়ে আমি তেমন কিছু বলতে চাই না আপাতত। তবে একটা বিষয়, যে বিজিবি নাকি সতর্ক অবস্থায় রয়েছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নাকি 12-13 বার চিঠি লিখছে। এই যে 12-13 বার চিঠি লিখছে কি জন্য, এই পুশিন সংক্রান্ত চিঠি যদি লিখে থাকে, তা 12-13 বার লেখার পর একটা চিঠি, একটা বিষয়ে 12-13 বার চিঠি লেখা, সরকার আসলো মাত্র 100 দিন প্লাস, তাতে 12-13 বার চিঠি লেখা মানে আমার ওজনটা সম্পর্কে আমার ধারণা হচ্ছে যে প্রতিবেশী দেশে আমার 13টা চিঠি লিখতে হয়েছে। কারণ আমি কেন বলছি, আমরা দেখছি নির্বাচনের আগে বেগম খালেদা জিয়া যখন মারা গেলেন, তখন কিন্তু আমরা দেখছি জয়শঙ্কর সাহেব চলে আসছিলেন, তারপরে আমাদের ভারতের পররাষ্ট্র সচিবও আসছিলেন, তারপরে মোদি সাহেবের চিঠি নিয়ে আসছিলেন। মানে যে তৎপরতা দেখলাম, কিন্তু আফটার ইলেকশন এবং এই যে 100 দিন পার হয়ে যাওয়ার পর, ওটা যে রেটে চলার কথা ছিল সেই রেটে আমরা দেখতেছি না। তাতে একটা জিনিস হয়তো মনে হইতেছে যে সম্পর্কের দিক থেকে ডিপ্লোম্যাটিক্যালি বোধহয় আমরা ব্যর্থ হচ্ছি কিনা, কিংবা তারা ব্যর্থ হচ্ছে কিনা। কথাটা কেন বলছি,
আমি তারেক রহমান সাহেবের একটু প্রশংসা না করে পারছি না আমার একটা বিষয়ে পার্সোনালি। আমি তারেক রহমান সাহেবরে যখন আমরা দেখলাম ঢাকার বিএনপি যখন তিনি লন্ডনে, ঢাকার বিএনপি যখন খলিলুর রহমানের বিরোধী প্রচণ্ডভাবে কথা বলছে, বলিষ্ঠ কণ্ঠে তাকে সরাইতে হবে, অন্য উপদেশটা আমার ইমমেটেরিয়াল, কারণ তার এখন আর নাই, কিন্তু সেই খলিলুর রহমান সাহেবরে লন্ডনে যখন দেখা হইল, তারেক রহমান সাহেব তারা গ্ল্যাডলি রিসিভ করছেন আমার কাছে মনে হয়। এবং তাকে যে প্রধান আজকে পররাষ্ট্রমন্ত্রী বানাইছে, আপনি চিন্তা করেন যে আমাদের বা রাজনীতিতে রাজনীতি আমাদের সাথে দীর্ঘ 20 বছর যাবৎ চলমান মনে করেন, কিন্তু ম্যাচিউরড হয়ে গেছিল এই ইলেকশনের পর, এই গত 24-এর যে নির্বাচনটা হলো 7ই জানুয়ারি, একেবারে সাংঘাতিক ম্যাচিউরড হয়েছে। কারণ ভূ রাজনীতির তামাশা না, ভূ রাজনীতিতে বড় বড় পরাশক্তির গেম হয়। সেই ভূ রাজনীতির ক্ষেত্রে এবং ভূ রাজনীতির স্বার্থে শেষ পর্যন্ত হয়তো শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে। কিন্তু এই যে খলিল রহমান সাহেব, আমাদের তারেক রহমান সাহেব চুজ করছেন, একজন মন্ত্রী বানাইছেন, পররাষ্ট্রমন্ত্রী, এবং আজকে জাতিসংঘের সেশনের জন্য যে প্রেসিডেন্ট, এখানে আমি মনে করি তারা এই রাইট চয়েস। বিএনপির কিন্তু আমরা উচ্চ শেখের এক ধাপ আগে গেছে। থার্ড থিংটা বলে দিই যে ওনার মতো একটা চৌকস পররাষ্ট্রমন্ত্রী পাওয়ায়, উনি দেখেন আমেরিকার পরীক্ষিত বন্ধু হিসাবে আইডেন্টিফাইড, বাট উনি কিন্তু একই সময় ভারতে যাচ্ছে, চায়না যাচ্ছে, রাশিয়া যাচ্ছে, আমেরিকায় ম্যানেজ করে। তারেক রহমান সাহেবকে বলবো এই পছন্দটা যেমন আমার কাছে খুব গ্রহণযোগ্য, এবং আপনার পলিটিক্যালি স্টেবল হওয়ার ক্ষেত্রে এরকম চৌকস লোক খুবই জরুরি ছিল, সেটা আপনি চুজ করছেন। একই কায়দায় আমি আপনাকে বলবো, আপনি আভ্যন্তরীণ বিষয়ে আমাদের অর্থনীতির ক্ষেত্রে বলেন, স্বরাষ্ট্রের ক্ষেত্রে, সব জায়গায় আপনি চৌকস লোককে সামনে নিয়ে আসেন। এটা আপনার সরকারের স্টেবিলিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনি স্টেবল থাকতে পারবেন বলে আমি। আওয়ামী লীগের নেতারা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন বলে শোনা যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে মতামত জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, এই সরকার তো অনেকে মিলে চালাচ্ছে, আওয়ামী লীগেরও কিছু সফট সাপোর্টার এই সরকারে আছে। আমরা দেখি এই সরকারের একটা অংশ নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে আওয়ামী লীগের নেতারা যেন নির্বাচন অংশগ্রহণ করতে না পারেন, যারা আওয়ামী লীগের পোস্টেড আছেন বা আওয়ামী লীগ করেন সেটা নিয়ে আলাপ করছে। আবার সরকারের একজন উপদেষ্টাকে দেখছি, তিনি বলছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। আপনি নিশ্চয়ই জানেন বিষয়গুলি নিয়ে আলোচনা চলছে। যে লম্বা বিষয় বলছেন, আমি তো খেয়েরাই ফেলবো, ছুটে গেলাম, একটু মনে করাই দিয়েন। জি, আচ্ছা, প্রথম আসেন আপনি এই নির্বাচনে অংশ নেয়া, কিংবা আওয়ামী লীগের এক অংশ চালাচ্ছে ক্ষমতাসীন দলের। আপনি দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এই সরকার কিন্তু অফিসিয়ালি আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার জন্য একটা আইন করে বন্ধ রেখেছে। এখন এতে আমার কাছে যেটা মনে হয় কি জানেন, ওই যে হায়ের ভিতরে না নায়ের ভিতরে হা, যে আমরা যদি গণভোট না মানতাম তাইলে হয়তো নির্বাচন দিত না, তাই রাজি হইছি। আবার কি জুলাই সনদের যে আইন জারি করছে, জুলাই সনদের পক্ষে রাষ্ট্রপতি, সেটা তিনি করতে পারেন না। এগুলো কিন্তু সব নির্বাচনের পরে বলছি, আগে বলি নাই। তাহলে ওই যে হায়ের ভিতরে না লুকানো ছিল, গণভোটের রেজাল্ট মানবেন না, জুলাই সনদ বাস্তবায়ন করবেন না। একই গায়ে আমার কাছে মনে হইতেছে যে মানে যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনের বিষয়টা যাতে ফেরত না আসে, আবার চট কইরা গতিটা ফেরত না পায়, সেজন্য বোধহয় বলছেন যে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম আমরা নিষিদ্ধ করে দিলাম আইন করে। এটা হলো আইওয়াশ। পক্ষান্তরে আপনি দেখবেন যে পর্যায়ক্রমে সবাই জামিন পাচ্ছে বা তারা সারফেসে আসতেছে। এখন আপনি যদি বলেন আপনি কি জামিন বিরোধী, আমি জামিন বিরোধী না। এটা হলো আইনের ব্যাপার, জামিন দিবে কি দিবে না ওই বিরোধী আমি না। কিন্তু আপনি যখন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করছেন, আর তারা রাজনীতি করুক কি না করুক সেটাও আমার আপত্তি নেই। ভেরি ফ্র্যাঙ্কলি আমি বলতেছি আইনের কথা। আপনি যখন আইন করলেন তারা করতে পারেন, তাহলে তো কোথাও তাদের স্লোগান দেওয়ার কথা না, কোথাও ঝটিকা মিছিল হওয়ারও কথা না। এটা হবে কেন? তাহলে আপনি কৌশল নিছেন, নাইলে ভয় পাইছেন যে তাদেরকে নিষিদ্ধ করছি, হয়তো তাদেরকে বুঝাচ্ছেন গোপনে এই কারণে নিষিদ্ধ করছি, যাতে ওই ফোর্সটা না আসে, যেই ফোর্সটা তোমরা লাইক করো না, তারা যাতে আবার সামনে না আগায় না আসে। সুতরাং আমি আইওয়াশ হিসাবে আমরা এটা করে রাখছি, বাট আলটিমেটলি তোমাদেরকে ছাড়তেছি। এটার কারণ কি? এটা আবার এস্টাবলিশ করলেন কিভাবে? উপদেষ্টা একটা কথা বললেন, কি বললেন? যে মার্কাবিহীন নির্বাচন হবে, এবং সেখানে যদি আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তারা নির্বাচন করতে পারবে। এটা তো জানা কথাই। কারণ ওবায়দুল কাদের যদি কোথাও নির্বাচন করতে যান প্রতীক ছাড়াও, তাহলে সে আইডেন্টিফাইড, উনি এটার সেক্রেটারি জেনারেল। কিংবা হাসান মাহমুদ আইডেন্টিফাইড। কিন্তু লক্ষ লক্ষ লোক আছে যাদের কোনো পদ নাই, কিছু না, সেটাই বলছেন পদ না থাকলে তারা করতে পারবেন। আরে ভাই, তারা মার্কা ছাড়া যখন নির্বাচন হবে, আমি আওয়ামী লীগের লোক,
আমি যদি নৌকা ছাড়া নির্বাচন করি তাহলে তো আপনি বুঝতে পারবেন না আমি আওয়ামী লীগ করি কিনা। তাহলে আপনি এই কথা বলার তো কোনো প্রয়োজন নাই। এটাকে আপনি সিগন্যাল দিচ্ছেন যে না তোমাদের সাথে আছি, এটা কারণটা কি? ভয় পাচ্ছেন নাকি? আমি সেটাও জানি না। কিন্তু আমার কাছে যেটা মনে হয় আজকে ক্ষমতাসীন দল অনেকগুলা জায়গায় তাদের লোকসান হচ্ছে। লস মানে দে আর লুজিং দেয়ার পজিশন, এটা মনে হয়। কারণ এই যে কমিটমেন্টগুলো রাখেন নাই, গণভোটের কমিটমেন্ট, জুলাই সনদের কমিটমেন্ট, এটা সাধারণ লোক কেউ এটা ভালোভাবে নেয় নাই। গল্প আপনি যতই করেন। এক, দুই, কোনো দলই বোধহয় ইঞ্জিনিয়ারিং ছাড়া ভোটে বিশ্বাসী না। কারণ আপনি যদি ভোটে বিশ্বাস করতেন, ভোটারদেরকে ভয় পাইতেন, তাহলে ভোটাররা আপনাকে ভোট দেওয়ার পর তো রিভার্স হইতে পারেন না। ভোটাররা তো আপনাকে বিশ্বাস করে ভোট দিচ্ছে এই জিনিসগুলো হবে, সেগুলো যখন হচ্ছে না, তার মানে ভোটটা হইল নামকাও আসতে, এখানে কি অন্য কোনো ফ্যাক্টর আছে কিনা? নাহলে ভোটাররা আপনি কেয়ার করবেন না কেন? আপনি তো ভোটাররা 100% উপেক্ষা করতেছেন। সবাই বিরোধী দল যারা তারাও দে আর কিপিং সাইলেন্ট, তারাও কিন্তু কিছু করতেছে না। তারা সংসদ ছেড়ে যাবে, ছেড়ে গেলেই কি আর না গেলে কি? আপনাদের তো লাগবে না, 2/3 মেজরিটি তাদের আছে। এখন কথাটা বলছি কেন, এই যে প্রতিদিন গভর্নমেন্টের যে অবস্থাটা লুজ করতেছে তারা এখানে একটা ভয় পাচ্ছে। চক্ষু বন্ধ করে ভাবেন, কল্পনা করেন, এই সরকার তো 5 বছরের জন্য আসছে। আমি ধরে নিলাম 5 বছরই তারা থাকবেন, কারণ আমি তো এর বাইরে কথা বলতে পারবো না। তা 5 বছর যদি থাকেন, তাদের যে অবস্থাটা আমরা দেখছি, যেমন ওই যে ইসলাম ব্যাংক নিয়ে কথা বলছেন, অন্য বিষয় নিয়ে বলছেন না, আইসিটি কোর্টের বিচার পরিষ্কার হচ্ছে না, এটা কিন্তু নিউজই নাই কোনো। এখন ওখানে কি হচ্ছে না হচ্ছে নিউজই নাই। এইভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে তাদের যদি অবস্থা ডেটোরিয়েট করে, খুব খারাপ অবস্থায় যায়, তারপর সামনে ইলেকশন যে আফটার 5 ইয়ার্স আসে, কে যাবে তাহলে ক্ষমতায়? অপশন কি? অপশন মানে এখন তো বিএনপি, জামাত, এনসিপি 3 জন আছেন, আমি আওয়ামী লীগকে বাদ রাখলাম। এখন যদি তর্কের খাতিরে বলছি, বিএনপি যদি লুজ করতে থাকেন পলিটিক্যালি, তাহলে নির্বাচনে কে আসবে? ন্যাচারালি জামাতের মাঠ পরিষ্কার হয়। তাই হয়তো তারা মাঠে সারফেসে তাদেরকে রাখতেছেন, আনতে চাচ্ছেন এই কারণে, কারণ জামাত বিরোধী সবাই। আপনি আমাকে যদি প্রশ্ন করেন, সেটা আমি রাজনীতিবিদ না, রাজনীতিবিদ হলে আমি করতাম। মানে আমি এক কথায় বললে, জামাতের রাজনীতি যেটা ধর্মভিত্তিক, সেটা আমি পছন্দ করি না, সেটা আমার বলার প্রয়োজনও নাই। কিন্তু আমি বলতেছি কোনটা, যে মাঠে যদি আওয়ামী লীগ আসে, তাহলে দুইটা জিনিস হবে। নাম্বার 1, আওয়ামী লীগ এবং বিএনপি একটা জায়গায় একমত হবে, কারণ এনসিপির শত্রু আওয়ামী লীগের শত্রু এনসিপি, এবং আওয়ামী লীগ এবং জামাত বিরোধ আছে রাজনৈতিক কারণে, পাতানো বিরোধ এটা, কারণ তারা তো সবাই ব্যবহার করছে, কিন্তু পাতানো বিরোধ। কিন্তু বিএনপি যদি পলিটিক্যাল লুজ করে, তাহলে জামাতের চান্সটা অটোমেটিক সামনে চলে আসে। সেটাকে সামাল দেওয়ার জন্য আমার কাছে মনে হয় মাঠে আওয়ামী লীগ আনতেছে সারফেসে, এবং আওয়ামী লীগ আসার মানে হচ্ছে আরেকটা সাইড আছে এটার, আমি যেটা মনে করি, যখনই মাঠে আওয়ামী লীগ আসবে, তখন তো জামাত আবার চিন্তা করবে তাদেরকে আনতেছে কেন। তখন আবার জামাত হয়তো বিএনপির প্রতি একটু সফট হতে পারে। অর্থাৎ পলিটিক্যাল খেলা এখানে, আর কিচ্ছু না। কারণ আপনি যখন ক্ষমতা আসেন, বাংলাদেশের রাজনীতির কথা বলে, যে দল যখন ক্ষমতা আসেন, সিম্পল ভোট ইজ নট দ্য ইস্যু। অনেক শক্তির সাথে তাদেরকে কম্প্রোমাইজ, আন্ডারস্ট্যান্ডিং, সিটিং করে আসতে হয়, তাতে দেশি এবং বিদেশি যাই বলেন। সুতরাং এই হিসাব নিকাশ ছিল এইখানে। সুতরাং আওয়ামী লীগ যে সারফেসে আনতেছে, এটা কিন্তু বিএনপি যদি কোনো কারণে হঠাৎ করে লস করে ফেলে পলিটিক্যালি, আসবে কিন্তু জামাত। আজকে পর্যন্ত বিকল্প তো নাই, আপনার মাঠে তো আওয়ামী লীগ নাই। সুতরাং এইটাকে সামাল দেওয়ার জন্য এটা একটা কৌশল, এবং কৌশল হিসেবে আনতেছে যাতে সংসদ টিকে থাকে। জামাত 68 সিট পাইছে, সংসদ যাতে টিকে থাকে, বিএনপি একটা বার্গেনিং করতে পারে। এইসব রাজনীতি বলে আমার কাছে মনে হয়, এখানে আর কিছু না। জি।